আমরা আসলে দেখি যে ধারা, আসলে রেপার্টরি বর্তমান জামানায় কি ধারা আছে? সেটা হচ্ছে ২ টা ধারা আমরা দেখতে পাচ্ছি। আমি একটু সংক্ষেপে চলে যাই। এখানে যেখানে গুরুত্বপূর্ণ সেখানে আমি সময় নিব। ২ টা থট আমরা দেখতেছি। একটা হচ্ছে বনি-ওশেন থট, একটা হচ্ছে কেন্টিয়ান থট। এই ২ টা থট আছে বর্তমানে। এছাড়া আরেকটা থট আছে ক্লিনিক্যাল রেপার্টরি। যেমন আমরা ক্লার্কের দেখছি ক্লিনিক্যাল রেপার্টরি আছে। মার্ফি, বোরিকের একটা ক্লিনিক্যাল রেপার্টরি। এগুলো একটা ক্লিনিক্যাল রেপার্টরিও আ আমাদের সিম্পটমের উপর ভিত্তি করে ইনডেক্স করা হচ্ছে। তাহলে ২ টা মূল ধারা স্কুল অফ থট এর আ বনি-ওশেন, কেন্টিয়ানের পাশাপাশি আমার ক্লিনিক্যাল রেপার্টরি গুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক। মানে আমাদের কাছে আছে। বর্তমানে তো না, এটা অনেকদিন ধরেই আসছে। কিন্তু আমাদের হাতে এখন এই ৩ ধরনের রেপার্টরি আমরা পাচ্ছি। বগারটা কিন্তু বনি ওশেনকে ফলো করে। এজন্য বগার আলাদা কোনো না। এটা হচ্ছে বনি ওশেন, কেন্ট এবং ক্লিনিক্যাল যারা করেছেন। ডিজিজ বা আ প্যাথোলজি ভিত্তিক বা ওই ধরনের সিম্পটম ভিত্তিক, হ্যাঁ? ক্লিনিক্যাল সিম্পটম ভিত্তিক। আচ্ছা। এবার বনি ওশেনস আর্লিয়েস্ট রেপার্টরি। আমরা চলে আসতেছি এখন মূল জায়গায় আলোচনায়। এতক্ষণ আমরা রেপার্টরি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা বনি ওশেন রেপার্টরি নিয়ে আলোচনা করব। আজকে যতটুকু সম্ভব আলোচনা করব। ২-৩ টা লেকচার লাগবে। কারণ এই বনি ওশেন রেপার্টরিটা ভালো করে বুঝতে হবে। আমরা ইন ডিটেইলস যাব। প্রত্যেকটা চ্যাপ্টারেও যাব। রুব্রিক গুলো দেখার চেষ্টা করব। তো বনি ওশেনস আর্লিয়েস্ট রেপার্টরি হচ্ছে এটা 1830 সালে আ Hahnemann was feeling acutely the need of a guiding index or repertory. তো 1830 সালে হ্যানিম্যান ফিল করলেন যে একটা ভালো একটা রেপার্টরি দরকার। তো বাট ওয়াজ আনডিসাইডেড অ্যাজ টু দ্য নেচার এন্ড ফর্ম অফ ইন্ডেক্স। কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে ওটার ধরন বা আকার বা ব্যবহারটা মানে নেচারটা কেমন হবে রেপার্টরি ইন্ডেক্সের। তো এই জন্য উনি ওনার শিষ্যদেরকে, যাদের মধ্যে ছিলেন রুকার্ট, গ্রস, জার অ্যান্ড বনি হোসেন, এই চারজনকে উনি দায়িত্ব দিলেন যে চারজন তার খুব বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য স্টুডেন্ট ছিলেন, তাদেরকে বললেন যে তোমরা রেপার্টরি তৈরি করো তোমাদের নিজস্ব মেধা খাটায়। তো এদের মধ্যে অনেক কথাই আছে। তো সংক্ষেপে বলতে গেলে বনি হোসেন যে রেপার্টরিটা তৈরি করলেন, আহ, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে বনি হোসেনের জীবনীটা এর মধ্যে পড়ে নিবেন। কারণ উনি তার অ্যানালিটিক্যাল মাইন্ডটা, একজনের রেপার্টরি যদি আমরা পছন্দ করি তার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জানতে হবে। কারণ একটা লোক যখন ভালো একটা রেজাল্ট দেয়, সে কিন্তু হুট করে ঘুম থেকে উঠে একটা রেজাল্ট দেয় না। তার নিশ্চয়ই তার ব্যাকগ্রাউন্ডটা এমন যে ব্যাকগ্রাউন্ডটা অনেক অ্যানালিটিক্যাল কাজ করেছে, অনেক থিঙ্কিং পাওয়ার আছে, ঠিক আছে? সেই বিষয়গুলো একটা মানুষ সম্পর্কে যদি কোনো কিছু ভালো লাগে, সেই মানুষ সম্পর্কে আমাকে জানতে হবে যে মানুষটা এত ভালো বা প্রোডাক্টিভ জিনিস দিয়েছে হোমিওপ্যাথিক ওয়ার্ল্ডে, তাহলে তার নিজস্ব এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি ছিল বা তার উল্লেখযোগ্য কি কি কাজ ছিল তার জীবনে, যে কাজটা সে অল্প সময়ের মধ্যে সে অন্যদের তুলনায় আগায় থাকতে পারছে। হ্যাঁ, এই বিষয়গুলো এই জন্য একজনের জীবনে এটা পড়া উচিত। আপনাদের সবার কাছে আছে অবশ্যই, আপনি এটা পড়ে নেবেন, যাদের কাছে নাই পড়ে নেবেন। বনি মেশিনের জীবনী আমি দিকে যাচ্ছি না। বাংলায় আমাদের যে ফারুক ইলাই স্যার বই লিখেছেন, ওনার ওই বইটাও সুন্দর, নিয়ে পড়েন। Boni Hossein was one of the few remarkable men without whom the science of homeopathy might have been deprived of a vital link. He was 45 when he started his education in homeopathy. যখন 45 বছর বয়স তখন উনি শুরু করছেন হোমিওপ্যাথি স্টাডি করা। He was desperately ill in 1828. At the time, he did not know about homeopathy. কিন্তু 1828 সালে ওনার লাংসের মধ্যে পুরুলেন্ট টিউবারকুলোসিস হলো। পরে উনি পালসেটিলাতে ভালো হলেন আমরা জানি। এবং ভালো হওয়ার পরে 1-2 বছরের মধ্যে উনি এত বেশি হোমিওপ্যাথিতে ডিভোটেড হয়ে গেলেন। ম্যাক্সিমাম হোমিওপ্যাথ কনভার্টেড হয় যখন নিজের উপকার পায়, ভালো লাগে, তখন তাদের মধ্যে ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়। কারণ তারা মানুষ হিসেবে ভালো ছিল, কৃতজ্ঞতা বোধ ছিল এবং ভিতর থেকে একটা মানে কৃতজ্ঞতা বোধ বা ভালো লাগা থেকেই তারা হোমিওপ্যাথির জন্য কাজ করে আসছেন। তো তারা প্রুভিং করা শুরু করলেন এবং অনেক বই লিখলেন, মানে রাইটিং করলেন, রোগী ভালো করলেন। এই 2 বছরের মধ্যে সে একটা বিশাল একটা রেভুলেশন করে ফেললেন। তো 1830 সালে তখন প্রথম একটা রেপার্টরি সে তৈরি করে ফেলেন। মানে 1828 সালে সে ঢুকলো হোমিওপ্যাথিতে এবং 1830 সালে সে একটা রেপার্টরি তৈরি করে ইন্ডেক্স করে ফেললো। তার কাছে তো বই তো ছিল ম্যাথমেটিকা পিউরা, সেটা দেখে একটা ইন্ডেক্স করে ফেললো। এটা হাতে লিখে ইন্ডেক্সটা করলেন এবং সেই সময় এটা অনেক হোমিওপ্যাথ দ্বারা এটা প্রশংসিত হয়েছিল। হ্যানিম্যান নিজে প্রশংসা করেছেন এবং এটা তখন ওই হাতে লেখাটাই অনেকগুলো রিপ্রিন্ট হয়েছে। 1832 সালে সে প্রথম রেপার্টরি তৈরি করলো, প্রিন্টেড ভার্সন। তারপরে এটা নাম দিলেন হচ্ছে রেপার্টরি অফ দ্য অ্যান্টিসোরিক রেমেডি। আচ্ছা, তো এটা আপনার হ্যানিম্যান নিজে একটা প্রিফেস লিখে দিয়েছিলেন এবং এটা 6 মাসের মধ্যে ওটা এডিশন মার্কেট আউট, মানে এত বেশি জনপ্রিয় ছিল।
তারপর একটা ছিল কি, one is however amazed at the genius and hard work of the Bonnie Ocean to have produced such a work within 2 years of his taking up homeopathy. Even Hahnemann had started using this book for reference instead of Jar's compilation. মানে হ্যানিম্যান মানে তার এই অল্প সময়ের মধ্যে এত বেশি তার মেধা এবং এত সুন্দর গোছানো প্রেজেন্টেশন, হ্যানিম্যানের ম্যাথমেটিকা পিউরা বইয়ের উপর ভিত্তি করে তার প্রুভিং গুলো অ্যানালাইসিস করে সে নিজেও এগুলাকে মেটিকুলাসলি পড়ে সে সুন্দর করে যে ইন্ডেক্সিংটা করলো, এটা হ্যানিম্যান খুব পছন্দ করেছেন। এবং পছন্দ করার পরে তার যে অন্যান্য শিষ্য ছিল এর মধ্যে জার ছিলেন, তো যেটাকে পরবর্তীতে কেন ফলো করেছিলেন, জার রেপার্টরিটা। তো সেখান থেকেও হ্যানিম্যান বনি ওশেনের রেপার্টরিটাকে খুব প্রায়োরিটি দিয়েছেন এবং নিজে ব্যবহার করা শুরু করলেন তার প্র্যাকটিসে, প্রশংসা করলেন। এখন আমরা দেখবো প্ল্যান অফ বনি ওশেনস ফার্স্ট রেপার্টরি। বনি ওশেনের যে প্রথম রেপার্টরি অফ দ্য অ্যান্টিসোরিক 1830 সালে যেটা 32 সালে যেটা প্রকাশিত হয়েছিল, সেটার স্ট্রাকচারটা কেমন ছিল, হ্যাঁ, বা স্ট্রাকচারটা কি। তো সেটা থাকলে আমরা 1846 সালে যে তার মাস্টারপিস থেরাপিউটিক পকেটবুক, সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। It will not be out of place to mention something about the first repertory of Bonnie Ocean because it was appreciated and used by Hahnemann in his daily practice. And it also formed the basis of many future repertory like that of Zar, Allentown's manual, Lippi's repertory, and even the Kent's repertory. So, এটার যে মূল ম্যানুস্ক্রিপ্ট, হ্যাঁ, মূল যে স্ক্রিপ্ট, এইটাই হ্যানিম্যান নিজে ইউজ করছে প্র্যাকটিসে, এবং এইটার উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা অনেক রেপার্টরি পাচ্ছি। জার রেপার্টরি, অ্যালেনটাউন্স রেপার্টরি, লিপি রেপার্টরি এবং ইভেন কেন্টের রেপার্টরি এখান থেকে অনেক অংশ নেওয়া। বগার, as we shall see later, adapted this pattern, এবং বগার পরিপূর্ণভাবে এই 1832 সালে যে অ্যান্টিসরি রেপার্টরি এই প্যাটার্নটাই ফলো করছেন এবং এই স্ট্রাকচারটাকে ফলো করেই তার বইটা উনি সাজাইছেন, বিবিসিআর যে বইটা আমরা জানি, বগার বনি ওশেন ক্যারেক্টারিস্টিক রেপার্টরি। আচ্ছা, দি টু গ্রেটেস্ট, মানে এই যে বনি ওশেনের পরে তার সবচেয়ে যোগ্য উত্তরসূরি সেই সময় ছিলেন ডক্টর বগার এবং ডক্টর এইচ.এ. রবার্ট। আচ্ছা, এবার আমরা, আপনারা একটু সবাই কি আছেন, কনসেন্ট্রেশন সবার আছে? এখন কিন্তু আমরা মূল জায়গায় যাচ্ছি। 29 জন পার্টিসিপেন্ট আছেন। এতক্ষণ আমরা অনেক কথা বলে আসলাম, এখন কিন্তু আমাদের ভিতরে খুব গুরুত্বপূর্ণ কথায় ঢুকবো। চাইলে 5 মিনিট ব্রেকও নিতে পারেন, বা এর মধ্যে যতটুকু কোশ্চেন আছে আপনি করে নিতে পারেন। আমি নতুন একটা জিনিসে যাব, এটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের লেকচারে। এগুলো বুঝতে হবে, এই কয়েকটা জিনিস বুঝতেই হবে। এটি হচ্ছে দর্শন ফিলোসফি। স্যার, যে সিএম বোগার তো 1832 সালের রেপার্টরি ব্যবহার করছেন, আর এরপরে 1946 সালে যেটা হলো ওরা তো ওখানে সিএম বগার 1905 সালে প্রথম করছেন, 1905। তারপরে 1937 সালে ওনার মারা যাওয়ার পরে সেকেন্ড এডিশন বেরিয়েছে, বিবিসি একটা পাবলিশ হয়েছে বোম্বে রয় অ্যান্ড কোম্পানি দিয়ে। 1832 সালে বনি হোসেন করছেন ফার্স্ট রেপার্টরি, আর 1846 সালে থেরাপিউটিক পকেট বুক আসছে। যাক, এগুলা ইতিহাস, এই সাল তো আর মুখস্থ রাখারও কিছু না, এটা এমনি মনে থাকবে। বই তো আপনাদের আছে, দেখে নিতে পারবেন। সালে কিছু যায় আসে না, আমরা ইনফরমেশন গুলো দিলাম। মানে বোঝার কিছু আছে কিনা, মানে এমন আমি এতক্ষণ যা বললাম এর মধ্যে মানে না বোঝার কিছু থাকলে ক্লিয়ার করে নিতে পারেন, কারণ আমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্টে যাবো, বনি হোসেন রেপার্টরি ফিলোসফিতে। ঠিক আছে, আমরা যাচ্ছি তাহলে। হ্যাঁ, ওকে। এখন হ্যালো, আপনার রেসপন্স করেন, হ্যাঁ, সবাই আছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছি না। জি, শুনছি শোনা আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটা বনি হোসেনের ওনার মাস্টারপিস, ওনার মাইন্ড মানে অ্যানালিটিক্যাল মাইন্ডের যে মাস্টারপিস ইনভেনশন, সেটা হচ্ছে ডক্ট্রাইন অফ অ্যানালজি। ডক্ট্রাইন মানে কি? মতবাদ। অ্যানালজি মানে উপমা, সাদৃশ্য, উপমা বা সাদৃশ্য, এক ধরনের মানে অ্যানালজি মানে হচ্ছে জ্ঞান ভিত্তিক বা যুক্তিভিত্তিক সাদৃশ্য। আমি এই বাংলাটা আমার কাছে বেশি ভালো মনে হয়, এই বাংলাটা আমি দিয়েছি, অন্য জায়গায় পাইনি। The doctrine of analogy মানে আপনি মিলাই দেখবেন। The philosophy of Dr. Bonnie Ocean's construction of a repertory depends also upon his doctrine of analogy. মানে এই doctrine of analogy এর উপর ভিত্তি করেই বনি ওশেনের রেপার্টরির মূল বেসিসটা দাঁড়িয়ে আছে, পিলারটা। According to his approach, he says that one can create order out of chaos by combining the scattered fragments of symptom by making use of analogy. That is, we can fix the locality of one particular symptom by noting locality in other symptom. Similarly, we can fix the character of sensation
by fixing a locality in one part, taking the character of the sensation from the symptom expressed by the patient in relation to the other part. And similarly, condition of aggravation and amelioration from an part, affection of some other part, or perhaps from consideration of all the parts affected. কথাটার মানে হচ্ছে অ্যানালজি মানে, আমি এই কথাটা ব্যাকগ্রাউন্ডে একটা কথা বলে নিই, এই কথাগুলো পরে আসবে, আমি ইন এ নাটশেল বলি। কোনো মানে আপনারা মনে রাখবেন যে প্রুভিং কিন্তু কমপ্লিট না, তারপরে রোগীরাও কমপ্লিট সিমটম বলে না, বিকজ একটা সিমটম কিন্তু প্রপারলি 100% এক্সপ্রেস একটা রোগীর মধ্যে হয় না। কারণ একটা রোগ কিন্তু সর্বোচ্চ পর্যায়ে নিয়ে, একটা সিমটম সর্বোচ্চ দিক নিয়ে কিন্তু আমার সামনে হাজির হয় না। সে ইভলভিং কথাটা মানে কি? ইভলভিং মানে হচ্ছে উৎপন্ন হতে হতে অবস্থা। হ্যাঁ, মনে করেন একটা সিমটম হচ্ছে 0 থেকে শুরু করে 100%। তো ইভলভিং মানে এর মাঝামাঝি যে কোনো একটা পর্যায়ে আসে। কোন রোগী 30, এই সিমটমটাকে যদি বাড়তে দেওয়া হতো, মনে করেন ধরেন একটা মেডিসিন, হ্যাঁ ধরেন যে আপনার চায়না একটা মেডিসিন, এই মেডিসিনটাকে আমি যদি প্রুভিং করতাম বা এটা যদি করতাম, অনেক কিছু করতাম, তাহলে 100% সিমটম তৈরি করতো একটা লেভেলে। কিন্তু রোগীটা আমাকে ওই 100% পর্যন্ত কিন্তু প্রুভিং করা হয় না, আবার রোগীটাও কিন্তু 100% দেয় না। সুতরাং এখানে কিন্তু একটা গ্যাপ থাকে। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই জন্য মাঝামাঝি সময় একটা যে সিমটম আসে, এটাকে বলা হয় ইভলভিং সিমটম। মানে কোন রোগী 30% সিমটম নেয়, কোন 50%, 60%, এটা মানে ওই টোটালটার একটা অংশ প্রেজেন্ট করে। এটা ইভলভিং মানে এটা হচ্ছে সিমটমটা, কিন্তু পূর্ণাঙ্গ হয়নি। আর পূর্ণাঙ্গটা কখনই সম্ভব না, এটা ডাইনামিক লেভেলে থাকে, এটা পূর্ণাঙ্গটা হয় না। এটা হচ্ছে বগার বুঝতে, হ্যাঁ বিকশিত, রাইট, হ্যাঁ বিকশিত হওয়া। তো এটা বনিকোশন বুঝতে পারছেন, কারণ উনি করলেন, উনি মানে হ্যানিম্যানে খুব ক্লোজ ছিলেন এবং তাদের মধ্যে প্রচুর চিঠি দেওয়া নেওয়া হতো, প্রত্যেকটা বিষয়ে লেখালেখি হতো। এখন তার মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে সব ইনফরমেশন নিতেন এবং উনি কাছে থেকেও দেখেছেন একসময় অল্প কিছুদিন। তো এই বিষয়গুলো যখন দেখলেন, তখন দেখলেন যে কোনো প্রুভিং এর এই একটা লিমিটেশন, আবার রোগীদের বলার ক্ষেত্রে একটা লিমিটেশন। তো এইটাকে ওভারকাম করার জন্য, যেহেতু সিমটম, পরিপূর্ণ সিমটমের সংজ্ঞা উনি যেটা দিয়েছেন, এটা কিন্তু হোমিওপ্যাথিক ওয়ার্ল্ড পরবর্তীতে এটা গ্রহণ করেছে। পরিপূর্ণ সিমটম বলতে গেলে উনি একটা বলেছেন যে একটা মেডিসিনের লোকেশন জানতে হবে, তারপরে তার সেন্সেশন জানতে হবে, তার মডালিটি এবং সেই সাথে কনকমিটেন্ট, এই 4টা জিনিসকে উনি তুলে ধরেছেন। একটা সিমটমকে পূর্ণাঙ্গতা পেতে গেলে এই 4টা দিক ওই সিমটম ধারণ করতে হবে। একটা সিমটম যদি এই 4টা দিক ধারণ করে, তাহলে এই সিমটমকে আমি কমপ্লিট সিমটম বলবো। ঠিক আছে? তাহলে এখন যেটা হচ্ছে, কমপ্লিট সিমটমের করতে গেলে দেখা যাচ্ছে যে কোনো প্রুভার বা কোনো কিছুই একটা মেডিসিন একটা সিমটমের 4টা দিক তুলে ধরতেছে না। তাহলে দেখা যাচ্ছে যে তারা সিমটমটাকে পূর্ণাঙ্গতা কিভাবে পাবে? আমি থিওরিটিক্যালি তো দিলাম আমি এই 4টা দিক ধরতে হবে, কিন্তু আমি 4টা দিক তো পাচ্ছি না, প্রুভারের কাছ থেকেও পাচ্ছি না, আবার রোগীর কাছ থেকেও পাচ্ছি না। তাহলে কি করতে হবে? তাহলে আমার অ্যানালজিক্যাল, মানে বনি হোসেনের কথাই বলছি, তাহলে উনি তখন তার অ্যানালজিক্যাল মাইন্ড দিয়ে সেটাকে মিলাইলেন বা সিমটমটাকে পূর্ণাঙ্গতা করলেন। কিভাবে করলেন? তো উনি এইভাবে এটা দেখলেন যে আমাদের বডিতে কি হয়, ভাইটাল ফোর্স ডিঅ্যারেঞ্জ হয়, তাই না? ডিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্সই তো আমাদের রোগী, ডিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডাইনামিক লেভেল, ওখান থেকে তো রোগের জন্ম। সেই ডিঅ্যারেঞ্জমেন্টটা অনেক কারণে হয়, মানসিক চাপের কারণে হতে পারে, জেনেটিক কারণে হতে পারে, আবহাওয়ার কারণে হতে পারে, কোনো রোগ জীবাণুর কারণে হতে পারে, পারিপার্শ্বিক কোনো প্রভাবের কারণে হতে পারে, হ্যাঁ অনেক কারণে হতে পারে। যে কারণে হোক ডিঅ্যারেঞ্জমেন্টটা হয়, হওয়ার পরে সেটার ম্যানিফেস্টেশন বা প্রকাশটা হয় আমার বডির বিভিন্ন জায়গায়। এখন কিভাবে হয়? এইটার ক্ষেত্রেও সাসেপ্টিবিলিটি নামে একটা কথা আছে। সাসেপ্টিবিলিটি মানে হচ্ছে প্রবণতা। মনে করেন একজনের ধরেন যে এই চিকনগুনিয়া হলো বা ডেঙ্গু হলো, ওর সাসেপ্টিবিলিটি কি? বোনস এর সাথে রিলেটেড, ওর বোন পেইন করার টেন্ডেন্সি আছে। হ্যাঁ, আবার ধরেন যে রিমেটিক, যে এই যে ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটা কি করে? রিমেটিক ফিভার করে। রিমেটিক ফিভার করে ওর সাসেপ্টিবিলিটি হচ্ছে যে হার্টে যে হিট করা। তো এরকমই, এটা আমি দিয়ে বুঝালাম, জীবাণু দিয়ে বুঝালাম। জীবাণু ছাড়াও একটা মানুষের শরীরের যে দিকগুলা দুর্বল থাকে, কারণ ব্রেনে একটু দুর্বলতা আছে, অনেকে আমরা জানিও না, অনেকের স্কিনে দুর্বলতা আছে, অনেকের জয়েন্টে দুর্বলতা আছে, অনেকের ইন্টারনাল অর্গানে দুর্বলতা আছে। তো যার যেখানে দুর্বল আছে সেই অংশটা কিন্তু সাসেপ্টেবল হয়ে থাকে রোগটা গ্রহণ করার জন্য, মানে সেখানে একটা ভ্যাকুয়াম, শূন্যতা থাকে। যখনই ডাইনামিক লেভেলে কোনো কিছু তৈরি হয়, সেই ভ্যাকুয়ামটা কিন্তু সাক করে নেয় যার যেখানে ভ্যাকুয়াম তৈরি হয়। ঠিক আছে? তো এখন
এক একজন মানুষের কিন্তু একই জায়গায়, বিকজ মানুষ কিন্তু রোবট না, মানুষ একটা এমন একটা স্ট্রাকচার, সেটা বায়োলজিক্যাল ক্রিয়েশন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি। তো এটার এক একটা মানুষ এক একটা, কোনো মানুষ কিন্তু এক না, প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল। তো প্রুভারও কিন্তু ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? যদিও মেডিসিনটা একই রকম প্রুভ করতেছে, একই আর্নিকা 10 জন খাচ্ছে, কিন্তু 10টা মানুষ কিন্তু ডিফারেন্ট, 10টা মানুষ কিন্তু এক না, 10টা মানুষ ডিফারেন্ট বাট মেডিসিনটা এক। তো এখন যে খেতে যেয়ে দেখা যাচ্ছে, মানে হোমিওপ্যাথির ওয়েতে, প্রুভিং এর ওয়েতে যে খাওয়ার পরে দেখা যাচ্ছে সেই আর্নিকাটাই এক একজনের শরীর এক এক দিকে বের করছে। কারোর ব্যথাটা মাথায় দিচ্ছে, কারোর ব্যথাটা, আমি আর্নিকা সে ফর এক্সাম্পল দিচ্ছি, কারোর হাঁটুতে দিচ্ছে, কারোর কোমরে দিচ্ছে, কারোর বুকে দিচ্ছে, কারোর পেটে দিচ্ছে, হ্যাঁ, কারোর চোখে দিচ্ছে, হ্যাঁ, ব্যথা দিয়ে বললাম। আবার এক একজনের টাইম অনুযায়ী দিচ্ছে, আবার কারোর সেন্সেশন দিচ্ছে, কারোর একই সেন্সেশন কারোর দিচ্ছে হাঁটুতে, কারোর দিচ্ছে মাথায়, কারোর ব্যাকে, কারোর পায়ে, আবার কনকমিটেন্ট সিমটম আসতেছে কিছু। তো এখন দেখা যাচ্ছে যে সিমটমটা পূর্ণাঙ্গ করতে গেলে আমার 4টা রিজিয়ন লাগবে, লোকেশন, সেন্সেশন, মডালিটি এন্ড কনকমিটেন্ট। এখন একটা সিমটমকে পূর্ণাঙ্গ করতে গেলে তখন দেখা যাচ্ছে আনিকা তখন এই সিমটমটাকে জেনারেলাইজ করতে হচ্ছে, জেনারেলাইজ করতেছে, জেনারেলাইজ করতে যে তখন বনি হোসেন দেখলো যে আমি যদি সবগুলো প্রুভারের থেকে আমি জেনারেল ভাবে নেই, মনে করেন জেনারেল ভাবে সে একটা বার্নিং করছে, সালফারের প্রুভিং এর সময় বার্নিং সেন্সেশন হচ্ছে, তাহলে হয় ওটা মাথা তালুতে হোক, হাতের তালুতে হোক, পায়ের তালুতে হোক, কিন্তু প্রুভারে আমি দেখতেছি যে সবার হয়তো 3 জায়গায় হচ্ছে না, কারোর 2 জায়গায় হচ্ছে, কারোর আরো বেশি হচ্ছে, কিন্তু যেখানে হচ্ছে সব বার্নিং সেন্সেশন হচ্ছে। তাহলে এই প্যাটার্নটা, এটাকে আমি ধরতে পারি যে এটা সালফারের একটা ইউনিক প্রেজেন্টেশন। তাহলে এটাকে জেনারেলাইজড, লোকেশন নট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখানে লোকেশনটা এখানে ইম্পর্টেন্ট না, সেটা এক এক প্রুভার এক এক জায়গায় থ্রো করতেছে, যার যেখানে সাসেপ্টেবল সে সেখানে থ্রো করতেছে, হ্যাঁ, বা মেডিসিন মেডিসিন নিজেও কিন্তু সাসেপ্টেবিলিটি তৈরি করতে পারে তার শক্তি দিয়ে। তো যাই হোক, যেটি হোক, এইটা নিয়ে সে তখন সে তৈরি করলো যে এবার মিলাইল। আবার মডালিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখলো যে কি রাস্টক্সে রেস্টে পেইন সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা পেইন হতে পারে, সেটা মানে পেইনটা পেটে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, হ্যাঁ। তো রেস্ট হলে তার ব্যথা বাড়তেছে, প্রুভার টু প্রুভার, কারোর মাথা ব্যথা বাড়তেছে, কারোর পেট ব্যথা বাড়তেছে, কারোর কোমর ব্যথা বাড়তেছে, কারোর এক একজন এক এক জায়গায়, কিন্তু মূল জায়গাটা হচ্ছে রেস্টে বাড়তেছে। তাহলে এটা একটা মডালিটি, এই মডালিটিটা ওই রাস্টক্সের জন্য কমন করলো। তাহলে এইভাবে সে মূল জিনিসটাকে আলাদা করে নিয়ে আসলো অ্যানালজিক্যালি, ওই এই রেস্ট অ্যাগ্রাভেশন, এইটা হচ্ছে রুব্রিক হিসেবে নিল, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার সেন্সেশনের মধ্যে বার্নিং নিল, ঠিক আছে। তারপরে লোকেশনের মধ্যে আবার অনেক অনেক সময় দেখা গেল কি কোনো মেডিসিন যত প্রুভারই দিচ্ছে অলওয়েজ খালি ডান পাশে ডান পাশে দিচ্ছে, ডান পাশে মাথা ব্যথা, ডান পাশে পায়ে ব্যথা, ডান পাশে হাতে ব্যথা, ডান পাশে চেস্টে ব্যথা, তাহলে তার ডান পাশের প্রতি অ্যাফিনিটি মেডিসিনটা এক এক প্রুভারের ক্ষেত্রে এক এক মানে বিভিন্ন প্রুভারকে দেখাচ্ছে, তাহলে তাকে সাইডটা নিল কি রাইট। এইভাবে অনেকগুলো প্রুভারকে অ্যানালাইসিস করে তখন সে ম্যাথমেটিক্যাল পিরিয়ড থেকে বারবার স্টাডি করে, তার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে এই করে তখন সে এইভাবেই সে এটাকে অ্যানালজি দিয়ে সে এটাকে সাজাইল, ঠিক আছে। সাজানোর কারণে দেখা যাবে ওই মেডিসিনটা মানে লোকেশন এখানে ইম্পর্টেন্ট না, এই জন্য লোকেশনের মেরিটটা, হ্যাঁ, সিমটমের গুরুত্ব কিন্তু লোকেশন পরে, অ্যাকর্ডিং টু বনি হোসেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মডালিটি, তারপরে হচ্ছে আমার এর সাথে কনফর্মিটেন্ট একই সাথে, তারপরে সেন্সেশন, তারপরে লোকেশন। তো এক্ষেত্রে এই র্যাঙ্কিংটা করেছেন এবং এই অ্যানালজিটা ব্যবহার করার কারণে ওনার ম্যাথমেটিক ওনার রেপার্টরিটা হয়ে গেছে সাইজটা ছোট, রেপার্টরিটা কিন্তু বড় না, এই যে রেপার্টরি সাইজটা ছোট, দেখছেন, আপনারা দেখছেন। আমরা ভিতরে যাব। তো এই অ্যানালজিটা হচ্ছে উনি সেট করেছেন, প্রত্যেকটা জিনিসটাকে ই করেন, মানে জেনারেলাইজ করছেন, কোন একটা সিমটমকে জেনারেলি নিয়ে যে এটাকে ব্যাখ্যা করছেন, ঠিক আছে। এই ব্যাখ্যাটা করলেই তো হবে না, এটাকে আবার ক্লিনিক্যালি প্রমাণও করতে হবে। তো একই জিনিসটা যখন আবার ক্লিনিক্যালি ভেরিফাই করা হয়েছে, দেখা যাচ্ছে যে প্রুভার সিমটম দিয়েছে সালফারের বার্নিং মাথায়, ঠিক আছে, কিন্তু রোগী আমার কাছে আসছে পায়ের তলা জলে, কিন্তু অন্যান্য সিমটম সালফারে যাচ্ছে, যদি ওই সিমটমটা প্রুভার দেয় নাই, কথার কথা বলছে, প্রুভার দেয় নাই, প্রুভার দিয়েছে শুধু মাথায় জলে, কিন্তু রোগী বলতেছে পায়ের তলাও জলে, কিন্তু আমি নিয়েছি জলে বার্নিং, ঠিক আছে, অন্যান্য সিমটম গুলো ম্যাচিং হয়েছে। তো দেখা যাচ্ছে যে ওই ফিলোসফির কারণে রোগী ভালো হয়ে যাচ্ছে। তার মানে কি, রোগীর এই পায়ের তলায় যে জ্বালা পোড়া হচ্ছে এটা কিন্তু সালফারের তলায় কাভারেজে মিলতেছে, কারণ সেন্সেশনটা জেনারেলাইজ করছে এবং এটা মিলতেছে। হয়তো প্রুভিং আরো বাড়াইলে, প্রুভারের সংখ্যা বাড়াইলে এই সিমটমটা আমি অন্য কোনো প্রুভারের মাধ্যমে পেতাম, যেহেতু প্রুভিং এ একটা লিমিটেশন আছে, সংখ্যার দিক থেকে হোক, কোয়ান্টিটি আর কোয়ালিটির দিক থেকে হোক, প্রুভিং এ একটা লিমিটেশন আছে, কারণ এটা যেহেতু ডাইনামিক লেভেলে,
আপনার এটাকে কখনো একটা বাউন্ডারিতে কখনোই আনা সম্ভব হবে না, সারা জীবনে কখনোই সম্ভব হবে না। আপনি যত প্রুভিং করবেন ততই কোনো না কোনো সিমটম বের হবে, কারণ প্রত্যেকটা মানুষ যেহেতু এক না, প্রত্যেকটা মানুষের সাসেপ্টিবিলিটি এক না, সুতরাং এক একজনের এক এক দিক থেকে সিমটম আসবে। কিন্তু সিমটম গুলোকে এই যে ওনার লয়ার বা অ্যানালিটিক্যাল মাইন্ড এই গ্রস মানে এই বৈশিষ্ট্যপূর্ণ সিমটম গুলো ক্যাটাগরাইজ করে অ্যানালজির মাধ্যমে উনি এটা ক্যাটাগরাইজ করছে এবং ওই সিমটম গুলোকে উনি পূর্ণতা দান করছেন। লোকেশন নিচ্ছেন এটা থেকে, সেন্সেশন নিচ্ছেন আরেকটা জায়গা থেকে, মডালিটি নিচ্ছেন আরেক জায়গা থেকে, কনকমিটেন্ট নিচ্ছেন যে সিমটমটা তার সাথে নিয়ে একটা সিমটমকে উনি পূর্ণাঙ্গতা দিয়েছেন। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যানালজি, ডক্ট্রিন অফ অ্যানালজি। তো এই বিষয়টা না বুঝলে একটু জিজ্ঞেস করেন। ভাইয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিমটম যে নেওয়া হয়েছে, এই জিনিসটা এক্স্যাক্টলি কি বিভিন্ন প্রুভার থেকে নেওয়া হয়েছে সিমটমটা? জি জি জি, প্রুভার থেকে রাইট। মানে যেটা মানে বেশি পাওয়া যাচ্ছে, মানে কয়েকটা প্রুভারের মধ্যে একটা সিমটম পাওয়া যাচ্ছে, ওই সিমটমটাই নেওয়া হচ্ছে, এরকম কিছু? হ্যাঁ, প্রুভার থেকে নেওয়া হচ্ছে, বাট সিমটমটাকে সিমটমটার প্যাটার্ন বা বৈশিষ্ট্যটাকে খেয়াল রাখা হচ্ছে। যেমন বললাম না, বার্নিং, সিমটমটা বার্নিং টাইপ অফ হচ্ছে, এটা হতে পারে লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক প্রুভার মাথা তালু জ্বলতেছে, আরেক প্রুভার হয়তো বলছে পায়ের তালু জ্বালা পোড়া করতেছে, বাট তার বেসিক প্যাটার্ন যেটা, সেন্সেশন যেটা, অনুভূতি, সেটা হচ্ছে বার্নিং, জ্বালা পোড়ার অনুভূতি। সেটা দেখেছেন বনি হোসেন, যেখানে জ্বালা পোড়াটাকে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই মাথার তালু বা পায়ের তালুর চেয়ে। ওয়ারাস অন্যান্য যে যেমন কেন্ট আবার এটাকে উনি এটাকে মানতে চান নাই, উনি বলছেন যে না, যেহেতু এই ওষুধটা পায়ের তলায় বৈশিষ্ট্য জ্বালা পোড়া তৈরি করে, তাহলে এই পায়ের তলা যাদের জ্বলবে তাদের শুধু সালফার দেওয়া হবে, এরকম একটা বিষয়। তো এই জন্য স্কুল অফ থট দুইটা। তো যাই হোক, জি ভাইয়া বুঝছি। জি আচ্ছা, তাহলে by a wider application of the principle of analogy, he gathered all the affected localities of the sensation and all the condition, each in its proper, and thus erect an edifice of totality which ultimately reveals the remedy. It appears extremely logical and has stood the test of time. We are all familiar with this work of generalization of Boni Ocean. If you আচ্ছা এই বিষয়টাই হচ্ছে বনি ওশেনের জেনারেলাইজেশন। আমরা এটা তো এখন প্রতিষ্ঠিত সত্য এবং এটি হচ্ছে মূল বেসিস এই রেপার্টরির, সে সবকিছুকে জেনারেলাইজ করা। ঠিক আছে, তো এই জিনিসটা না জানলে আমরা কিন্তু এই রেপার্টরি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এই ফিলোসফিটা বুঝতে হবে, এটি হচ্ছে মূল ফিলোসফি। তাহলে এখানে সব লোকালিটি থেকে উনি সব প্রুভারের সব লোকালিটি দেখছে, সেন্সেশন দেখছে, আদার কন্ডিশন মডালিটি দেখছে, দেখে উনি একটা প্যাটার্ন তৈরি করে প্যাটার্নটাকে প্যাটার্ন ওয়াইজ উনি রেপার্টরিতে স্থান দিয়েছে। ঠিক আছে, মানে এক এক প্রুভার এক এক দিকে দৌড় দিয়েছে, উনি একদিকে দৌড় দেয়নি, উনি প্যাটার্নটার দিকে দেখছে, প্যাটার্নটাকে উনি রাখছে, বৈশিষ্ট্যটা রাখছে, তার সেন্সেশনটাকে রাখছে, তার মডালিটিকে রাখছে, জেনারেলাইজ মডালিটি। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। In repertory making, it is not merely indexing of symptom, then it would be presenting skeletons without the virili qualities. In the evolution of repertories, the highest contribution was bound to lead to generalization deduced from the study of proving and vast clinical confirmation. তাহলে এটা হচ্ছে রেপার্টরিটা হচ্ছে শুধু ইন্ডেক্স করা না, এটা হচ্ছে এটা স্কেলেটন বা এটার অ্যানাটমিটা, মানে আমার এটা গঠনটা বোঝার জন্য আমাদের কোয়ালিটেটিভ এটা রুব্রিক সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। তো এটা যদি আমরা না বুঝি বা জেনারেলাইজেশনটা যদি না বুঝি, তাহলে আমরা এই রেপার্টরিগুলো ব্যবহার করতে পারবো না। তো প্রুভিং এবং ক্লিনিক্যাল কনফার্মেশনের মাধ্যমে এই জেনারেলাইজেশন গুলো ডিডিউস বা উৎপন্ন করা হয়েছে বা তৈরি করছেন। আচ্ছা, বনি হোসেন said that analogy is extremely important in the selection of remedy, and that is why when he noted a particular sensation in a part of the body, he supposed that this sensation could be related also to the other part, which neither the patient expressed nor it has been brought out in the proving. But from the analogy itself, one could ascribe this sensation to the present in other part of the body also. That is, he generalized that particular sensation belonging to the patient or to the remedy. যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলা হলো। তো আই হোপ এটা মোটামুটি সবাই বুঝতে পারছেন, মানে পার্টিকুলার কোন এরিয়াতে উনি কনফাইন থাকে নাই, ওনার যে সিমটমটা উনি চিন্তা অ্যানালজি করে ধরে নিয়েছেন যে একটা প্রুভার এই সিমটমটা এখানে দিয়েছেন, হয়তো আরো প্রুভিং বাড়লে
ওই একই জিনিসটা অন্য প্রুভার অন্য জায়গায় দিবেন, কিন্তু মূল ওই জিনিসটাই থাকবে। এবং এই জন্য যখন রোগী আমার সামনে আসতেছে, রোগীর আমি লোকেশনটার চেয়েও আমি তার কি প্রেজেন্ট করতেছে, কি কোয়ালিটিটিভ জিনিস থ্রো করতেছে, সেটা আমি মূল্যায়ন করতেছি বেশি এই রেপার্টরিতে, পার্টিকুলার এরিয়াতে না, জেনারেলিস্ট ভাবে। Hahnemann had promulgated that drug selected should corresponding as closely as possible, both in number and character, to that of the patient. Character is more important than mere numerical totality. ঠিক আছে? তো হ্যানিম্যান নিজেও বলছে যে একটা রেমেডি সিলেকশন করার সময় আমরা মানে রুব্রিক মানে বেশি সিমটম এবং কোয়ালিটেটিভ সিমটম কে আমাদেরকে বিবেচনা নিতে হবে, এবং কোয়ালিটেটিভ সিমটম বা ক্যারেক্টারিস্টিক সিমটমকে উনি বেশি গুরুত্ব দিয়েছেন রেপার্টরাইজেশনের ক্ষেত্রে। তো এটা the ground of totality of symptom is a safe rule, but which is usually disregarded. The reasons are exigencies of business, difficulty because of lack of complete development of essential symptom, imperfection of our symptomatology, proving are insufficient in number to develop a complete parallel to the case in hand, or prover have carelessly observed and imperfectly recorded their symptom. Incomplete symptom are rather the rule in our materia medica. তাহলে জিনিসটা যেটা বললো যে এই যে একটা গ্রাউন্ড মানে টোটালিটি তৈরি করার জন্য আমরা যে থিওরিটিক্যাল গ্রাউন্ড, যে রুব্রিক গুলোর সবগুলো থাকতে হবে এবং তার কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ একসাথে রাখতে হবে, কিন্তু এগুলো কিছু মানে মানে থিওরিটিক্যালি সব বললেও এটা বাস্তবে সম্ভব হয় না, বিকজ ওই বিষয়টাই বললো যে সব প্রুভারও সব সিমটম দেয় না, এবং ওই প্রুভিং যে সিমটমটা যে লোকেশনে দিয়েছে আমার রোগীটা কিন্তু ওই লোকেশনে ওই সিমটম দিচ্ছে না, ওই সিমটমই দিচ্ছে, বার্নিংই দিচ্ছে, কিন্তু লোকেশন আলাদা হয়ে গেছে। যদি আমি লোকেশনও মিলাইতে যাই তাহলে কিন্তু আমি ওই মেডিসিনটাকে ধরে রাখতে পারতেছি না। হ্যাঁ, তাহলে এই বিষয়টা অ্যানালজির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে। এবং এটা হ্যানিম্যান সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই অ্যানালজিটা সত্যায়নটা হ্যানিম্যান নিজে করছেন, নিজে ওনার রেপার্টরি ব্যবহার করছেন। উনি যদি এটা এবং সন্তুষ্ট ছিলেন, উনি যদি অ্যানালজিটাকে না সাপোর্ট করতেন তাহলে কিন্তু উনি রেপার্টরি ব্যবহার করতেন না, সঙ্গে সঙ্গে এটাকে ডিনাই করতেন, যেটা অন্যান্য রেপার্টরি বা অন্যদের রেপার্টরির ক্ষেত্রে উনি বলছেন যে তোমাদের এটাকে রিভাইজ করো, এটা স্ট্রাকচারটা ভালো হয় নাই, আরো ফাইন করতে হবে, অন্যান্য দিকগুলো দেখতে হবে, পরিপূর্ণতা পূর্ণাঙ্গতা পায়নি। কিন্তু ওনারটা উনি সন্তুষ্ট ছিলেন এবং ব্যবহার করছেন, এবং এটা হচ্ছে ওনার ফিলোসফি। এক্সিজেন্সিস অফ বিজনেস এটা বলতে কি বোঝাচ্ছে? এক্সিজেন্সিস অফ বিজনেস মানে হচ্ছে অনেক কারণে মানে প্রুভাররা অনেক তাদের ব্যস্ততা বা অন্যান্য ইস্যুর কারণে হয়তো সঠিকভাবে সিমটম গুলো দিতে পারেনি। বিজনেস মানে তো এখানে কাজ, এখানে বিজনেস মানে তো ব্যবসা না। তো তাদের বিভিন্ন ইস্যু, সোজা কথা বিভিন্ন ইস্যুর কারণে আমরা সিমটম গুলো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Boninghosen had learned that the symptom which existed in an incomplete state in some part of a given case could be reliably completed by analogy by observing the condition of other part of that case. If, for instance, it was not possible to decide what aggravated or ameliorated a particular symptom of the case, a patient could readily express a condition of amelioration of some other condition symptom. আচ্ছা, ওই অ্যাগ্রাভেশন অ্যামিলেশনের ক্ষেত্রে একই কথা। ধরেন যে প্রুভারের ক্ষেত্রে বলছিল যে এটা কোমর ব্যথা উপর হইলে বাড়ে অথবা শুয়ে থাকলে বাড়ে, হ্যাঁ, কিন্তু রোগী বলতেছে যে মাথা ব্যথা শুয়ে থাকলে বাড়ে। এখন যদি আমি মাথা ব্যথা শুয়ে থাকলে বাড়ে এই টোটাল লাইনটা নিতে চাই, তাহলে প্রুভারের যে সিমটমটা মনে করেন কোমর ব্যথা শুয়ে থাকলে বাড়ে, সেটাতে মেডিসিন আসতেছে মনে করেন যেটা রাস্টক্স, আর আমি রোগীর কাছ থেকে নিলাম মাথা ব্যথা শুয়ে থাকলে পারে, তাহলে ওখানকার মেডিসিনের মধ্যে কিন্তু রাস্টক্সটা আসতেছে না সাপোজ। তো এখন দেখা যাবে যে আমার কিন্তু মেডিসিনটা আসলে রাস্টক্স দিলে রোগীটা ভালো হতো, তাহলে আমি কিন্তু এটা অ্যানালজিটা যদি না ইউজ করি তাহলে আমি কিন্তু রাস্টক্সটা আনতে পারবো না। তো একটা সিমটম দিয়ে তো আমি দিব না, আমি তো টোটালিটি অনেকগুলো সিমটমই দিব, কারণ রোগীর মডালিটি মানে অ্যাগ্রাভেশন অ্যামিলেশন অনেক জায়গায় অনেক লেভেলে হবে। তো আমি যদি ওইটাকে সেট না করি তাহলে আমার মেডিসিনটা মিস করবো। তাহলে ওই অ্যানালজিটা যদি আমি বুঝি যে তাহলে প্রুভার টু প্রুভার ভ্যারি করবে, রোগী টু রোগীও ভ্যারি করবে, কিন্তু মূল যে বিষয়টা ওই শুইলে বারে লাইং মানে অ্যাগ্রাভেশন লাইং আফটার, ওইটাই হচ্ছে আপনার ফিক্স থাকবে, কিন্তু লোকেশন চেঞ্জ হতে পারে, কোমর ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পিঠ ব্যথা হতে পারে, বাট অ্যাগ্রাভেশন লাইং আফটার এটাই ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা কিন্তু সবচেয়ে মানে বাস্তবে জীবনে এসে সবচেয়ে বেশি প্রমাণিত হয়েছে, এবং এটা সবাই এই বিষয় কনসেপ্টটাকে গ্রহণ করছেন। এবং কেন্ট যিনি
প্রথম তার যে রেপার্টরি যেটা 1896 সালে করছেন ফার্স্ট এডিশন, সেখানে কিন্তু বনি হোসেনের প্রচন্ড প্রশংসা করছেন এবং ওনারটা ফলো করছেন, এবং পরবর্তীতে যে কোনো অজানা কারণে হোক উনি অনেক সমালোচক হয়ে গেলেন বনি হোসেনের, এবং কিন্তু এত সমালোচনা করলেও পরে উনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার জেনারেলিটিস চ্যাপ্টার, সেখানে কিন্তু এই বনি হোসেনের প্যাটার্নটাকে পরিপূর্ণভাবে উনি ইনকর্পোরেট করে রাখছেন এখনো স্টিল। It did not take long to discover that condition of aggravation or amelioration are not confined to this or that particular symptom. মানে একটা এরিয়াতে কোনো জিনিসটা থাকবে না, মূল জিনিসটা ঠিক থাকবে, এরিয়া চেঞ্জ হতে পারে। But the extent to almost all the symptoms, Boni Hossein approach was that proving are not complete and can never really be complete. Boni Hossein এটাই বলছেন যে প্রুভিং কমপ্লিট হয় না এবং কখনোই কমপ্লিট হওয়া সম্ভব না, বিকজ প্রুভিংটা ডাইনামিক লেভেলে হয় এবং ডাইনামিক লেভেলে প্রুভার টু প্রুভার ভেরি করবে, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের সাসেপ্টিবিলিটি আলাদা। Similarly, case history are given by the patient are also not complete. হ্যাঁ, এটা একইভাবে একই কথা। তো এটা আর এটার ব্যাখ্যা করার দরকার নেই, এই জিনিসটা একই কথা বারবার বলা হচ্ছে। জি স্যার, স্যার স্যার যেমন আমরা আছে একটা কলোসিন মানে সম্পর্কে ফরওয়ার্ডে যদি ফোল্ড হওয়া যায় তো ব্যথা কমে, এটা কি ক্যারেক্টারিস্টিক হবে না লোকেশন হবে, কিভাবে এটা? না, এটা তো তার অ্যাগ্রাভেশন সিম্পটম, হ্যাঁ, অ্যাগ্রাভেশন অফ দা পজিশন। তো তার এই যে দ্বিভাজ ডবল বেন্ডিং কলোসিন, তাই না? ডবল বেন্ডিং হলে কলোসিন কি হয়, ব্যথাটা অনেক সময় বাড়ে না কমে? কমে। তো কমে, তো হ্যাঁ, তাহলে এই ডবল বেন্ডিংটা এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। এখন ডবল বেন্ডিং হয়ে তার ব্যথাটা যদি পেটেরটাও কমে সেটাও তার কমতে পারে, অন্য জায়গায় হলেও কমবে। এই ডবল বেন্ডিংটাই হচ্ছে তার অ্যামেলিওরেশন, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। ওইটা তার ক্যারেক্টারিস্টিক এই অ্যাগ্রাভেশনটাই, কারণ অ্যাগ্রাভেশনে শুধু এতটুকু লেখা আছে, অ্যাগ্রাভেশন চ্যাপ্টারে কিন্তু আবার এই লেখা নেই, কিন্তু অ্যাবডোমেন ডবল বেন্ডিং এমএল ইন অ্যাবডোমেন এইভাবে লেখা নেই, ডবল বেন্ডিং এমএল, ঠিক আছে? ম্যাট্রিমেডিকাতে কলোসিনতে আছে যে ওইখানে অ্যাবডোমেন এটা লেখা আছে, এই হলো আমাদের পার্থক্য মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই ম্যাট্রিমেডিকাতে লিমিটেশন আছে, কারণ ম্যাট্রিমেডিকা তৈরি হয়েছে প্রুভিং থেকে, ওই প্রুভার অ্যাবডোমেনের সিম্পটম থ্রো করছে, কিন্তু আপনি যদি টোটালিটি অফ কেসে যদি রোগীটা সবকিছু মিলতেছে কিন্তু পেটের সিম্পটমটা মিলতেছে না, এই জন্য আপনি কলোসিন দিতেও পারতেছেন না। কিন্তু যদি আপনি বনি হোসেন অ্যানালজিতে নেন তাহলে কিন্তু আপনি মিলাই দিতে পারবেন যে তার বেন্ডিং এ তার মাথা ব্যথা বাড়তেছে, মানে আরাম লাগতেছে, তার মাইগ্রেনে ব্যথা, কিন্তু এরকম ভাঁজ হয়ে থাকলে তার মাইগ্রেনে ব্যথা কমতেছে, কিন্তু প্রুভার তো বলছে পেট ব্যথা কমে, তাহলে তো আমি তো নিতে পারতেছি না, প্রুভারের সাথে তো মিলতেছে না। কিন্তু আপনি যদি অ্যানালজি মিলান তাহলে লোকেশন চেঞ্জ হতে পারে, কিন্তু তার ডবল ভাঁজ করলে ব্যথা কমতেছে, এটা যদি নেন তাহলে ঠিক আছে। এটাকে আরেকটু জেনারেলাইজ করতে পারেন, ব্যথা কথাটা বাদ দিতে পারেন, ব্যথা কথাটা বাদ দিয়ে দ্বিভাঁজ করলে সমস্যা কমে, সেটা ব্যথা হইতে পারে, অন্য কিছু হইতে পারে, সেটা নাকের ব্লিডিং পড়া বন্ধ হইতে পারে বা কাশি কমতে পারে, হ্যাঁ, আপনার অন্য কিছু হইতে পারে, পেট ব্যথা হইতে পারে, এটাকে আরো জেনারেলাইজ করা হবে এইভাবে। এইটা হচ্ছে মোর, হ্যাঁ। আর একটু সেকেন্ডারি ইস্যু হচ্ছে পেইন, তারপরে হচ্ছে লোকেশন আরো, ঠিক আছে? এইভাবে জেনারেলাইজ করতে হবে। তারপর আমরা দেখবো অ্যাগ্রাভেশন অ্যামিলেশন চ্যাপ্টার গেলেই তো আমরা দেখতে পাবো, ওটা তো আমরা পড়বোই। আমরা মূল ফিলোসফিটা আগে জেনে নিলাম। স্যার এটা কি ক্লিনিক্যাল প্রুভের কোনো বই আর নতুন করে হয়েছে কিনা, কেউ পড়ছে কিনা? ক্লিনিক্যাল প্রুভিং মানে এই যে অ্যাপ্লাই করার পরে এরকম জেনারেলাইজ করে নেওয়ার পরে রোগীকে প্রয়োগ করলো, তারপরে সেটা সুস্থ হয়ে গেল, এর ধরনের কোন কেস হিস্ট্রি? এটা তো বনি হোসেন নিজেই করছেন। বনি হোসেন যে গ্রেডিংটা করছে, ওনার যে 5টা গ্রেড না মেডিসিনে, 5 নাম্বার গ্রেডটা কি? 5 নাম্বার গ্রেডটা হচ্ছে না স্যার, এটা তো তখনকার দিনে, মানে আমি বলছি এই বর্তমান কালে, যেমন কেন্টস রেপার্টরি ব্যবহার করছে আমার সবাই, সেও ব্যবহার করে ফল পাচ্ছি, ঠিক এরকম বনি হোসেনের এগুলো ব্যবহার করে ফল পাচ্ছি, এরকম কোনো কিছু আছে কিনা স্যার এটা জানতে? ফল তো তারাই পাইছে, এখন আমরা তো পাচ্ছি, আমরা পাবো না, মানে তাদেরটাই তো আমরা ভেরিফাই করতেছি, মানে আমরা, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝিনি। আপনি ভেরিফাই করছেন এটা বলতেছেন? হ্যাঁ, আমি কেন, সারা ওয়ার্ল্ডে সবাই ভেরিফাই করতেছে, এখন ভেরিফাই করতেছে। কেন্টের রেপার্টরিও তো আপনি এখান থেকে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন্টের জেনারেল চ্যাপ্টার তো বনি হোসেন থেকে পরিপূর্ণ নাও, কেন্ট তো নিজে বানায় নাই। ঠিক আছে ঠিক আছে, এই বনি হোসেনের রুব্রিকটাই তো নাও, তখন তো স্ট্রাকচার দেখে বুঝুন। আচ্ছা, these elements of the symptom must be completed before we can have a real totality of the case, and this we did by his principle of analogy. We have seen many remedies which have comparatively greater
প্রেফারেন্স ফর লেফট অর রাইট সাইড অফ দ্য বডি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখলাম যে আমরা অনেক রেমেডি দেখি যে কোন রেমেডি ডান পাশে বেশি প্রকাশ পায়, বাম পাশে আবার অনেকে বাম পাশে প্রকাশ পায়। আচ্ছা, কিন্তু অনেক সময় দেখা যায় so far in the proving or in the clinical confirmation there are many symptoms which have not been mentioned or clinically confirmed, but knowing that the remedy has got a greater preference or a marked preference for one particular side, we have cured in our practice certain complaints of symptom which are markedly present on one side of the body, although these symptoms have never been noticed before anybody else. এইটাই মানে আমি বলতে যাচ্ছিলাম, এই জিনিসটাই। হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করতে যাই আমরা কিন্তু না, এটা তো বোর্ডিং কোশ্চেন লিখে দিয়ে গেছে, তার রেপার্টরি দিচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রুভিং এ পায়নি, প্রুভিং এ হয়নি, প্রুভিং এ পায়নি। কিন্তু উনি অ্যানালজি দিয়ে এটা করছেন যে তার রাইট সাইডের মনে করেন ল্যাকেসিস কোথায়, লেফট সাইডে বেশি প্রমিনেন্ট, হ্যাঁ, সিমটম গুলো। কিন্তু প্রুভিং এ ধরেন যে র্যাট মানে কাচিল, এটা র্যাট তৈরি হয় নাই, ওয়ার্ড তৈরি হয় নাই, হ্যাঁ, প্রুভিং এ। কিন্তু লেফট সাইডে একটা রোগীর ওয়ার্ড তৈরি হয়েছে, তো এই ওয়ার্ড দিয়ে আপনি ল্যাকেসিস পাচ্ছেন, আবার লেফট সাইড দিয়েও দিচ্ছেন, দিয়ে আপনাকে ক্লিয়ার হয়ে গেল, ভালো হয়ে গেল ওই রোগীটার। তাহলে কি হচ্ছে, এটা যদিও প্রুভারের ওই সিমটমটা তৈরি হয় না, কিন্তু লেফট সাইড চিন্তা করে আপনি দিয়ে আপনি এটা ভালো হয়ে গেল, তাহলে এটা ক্লিনিক্যালি প্রমাণিত হবে। এই যে ওই জিনিসটাই বললাম যে কোথাও যদি হয়, আচিল হয়, হ্যাঁ, মনে করেন লেফট সাইডের একটা আচিল হয়েছে, এটা ল্যাকেসিস দিয়ে ভালো হয়ে গেছে, কিন্তু প্রুভিং করে আমরা করতেছি বিভিন্ন জার্নাল বা ক্লিনিক্যাল দিয়ে, প্রুভিং দিয়ে, অথেন্টিক জার্নাল দিয়ে অথবা ক্লিনিক্যাল কনফার্মেশন দিয়ে আমরা এটা খুবই কদাচিৎ সিমটম পাচ্ছি যে ল্যাকেসিস এখানে ওই ধরনের মানে আচিল, বাম পাশের কোন আচিল ল্যাকেসিস ভালো করতে পারছে, এটা আমরা কোনো জার্নাল থেকে, প্রুভিং থেকে বা ক্লিনিক্যাল কনফার্মেশন দিয়ে আমরা বেশি পাচ্ছি না, কিন্তু অ্যানালজি দিয়ে পাচ্ছি। বিকজ ল্যাকেসিস আমরা যতবার প্রুভিং হয়েছে ম্যাক্সিমাম সিমটম সে লেফট সাইডে তৈরি করছে, এই জন্য সাইড হিসেবে লেফট সাইডে ল্যাকেসিসকে হাই গ্রেডে দিয়েছে বোর্ডিং ওশন। কিন্তু দেখা যাচ্ছে যে ওই পরবর্তীতে একটা রোগীর যখন আচিল হলো এবং এটা বাম পাশের বেশি থাকলো এবং অন্যান্য সিমটম সাপোর্ট দিল, তখন দেখা গেল যে ওই ল্যাকেসিস দেওয়ার কারণে বাম পাশে আচিলও ভালো হয়ে গেছে। ঠিক আছে, যদিও প্রুভিং বা ক্লিনিক্যাল প্রুভিং এ ওটা উল্লেখ করা নেই যে বাম পাশে আচিল। এটি হচ্ছে অ্যানালজি, এটাই হচ্ছে অ্যানালজি শক্তি। So this location has been generalized because we found that this left-sidedness was a very strong characteristic of lachesis. Although in Herring's guiding symptom, the author has given symptom in this chapter on lachesis, symptom which are present both on left and right side of the body. Only thing is that the symptom left side are only slightly larger. যদিও মানে আবার আমরা যে প্রুভিং এ যাই, প্রুভিং সিমটম তো আমরা বেশি পাই হেরিং গাইডিং সিমটমে, হেরিং গাইডিং সিমটমে কিন্তু রাইট লেফট দুইটাই দেওয়া আছে ল্যাকেসিসে, কিন্তু কিছুটা বেশি দেওয়া আছে ল্যাকেসিসে লেফট সাইডে। হ্যাঁ, তো কিন্তু বেশি এরিয়াতে বা বেশি এরিয়াতে রিজনে সিমটমটা ল্যাকেসিসের লেফট সাইডে আসছে, এই জন্য লেফট সাইডটা উনি ডমিনেন্টলি দিয়েছেন। হ্যাঁ, দিয়েছেন এবং এটা ওনার এক্সপিরিয়েন্স এবং ম্যাথমেটিক্যাল পিউরা এবং ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি দিয়েছেন, ওনার এগুলো বাস্তবে দেখতেছি। Similarly, Bonning-Washington deduced that if coldness is confined to left side, then possibly heat or sweat confined to left side of the body would also be deduced from this particular analogy. অ্যানালজি দিয়ে উনি আবার দেখলেন যে কোন রোগীর যদি আবার বাম পাশে যদি ঠান্ডা থাকে, শীত লাগে, তাহলে তার গরম এবং ঘাম হওয়ার প্রবণতাটা বাম পাশে বেশি হয়। ঠিক আছে, তো এটাও তার অ্যানালজি দিয়ে দেখছেন এবং এটাকে জেনারেলাইজ করছেন। আচ্ছা, এখন এটা প্রবলেমটা কি বা এটার সমালোচনা কি বলা হচ্ছে, যে প্রবলেম অ্যারাইজ when there are contradictory modality। যখন এটা কন্ট্রাডিক্টরি মডালিটি হয়, যেমন ধরেন a part of the patient is worse from cold and other part of the patient is worse from heat। একটা পার্ট রোগীর ঠান্ডায় ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে, আরেকটা পার্ট গরমে ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে। তাহলে বাট অ্যাকর্ডিং টু Bonning-Washington, ইফ উই টেক দ্য, মানে এরকম যদি হয় মানে একটা মেডিসিনের, তাহলে আমরা কোনটা ধরবো আর কি। তো এটার উত্তর Bonning-Washington বলতে, যদি আমরা কেস টেকিং খুব কেয়ারফুলি নেই এবং এই জিনিসগুলো দেখি যে ওয়ার্ক আউট দ্য কেস প্রপারলি, এটা এই দিস কন্ট্রাডিকশন অর অ্যাপারেন্টলি অপোজিট সিম্পটম উইল নট ইন্টারফেয়ার ইন দ্য ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, তো এটা আমরা হিনারফের যে বইটা, Bonning-Washington থেরাপিউটিক পকেট বইয়ের উপর ভিত্তি করে দুইজন ডাক্তার বর্তমানে খুব ইন্টারন্যাশনালি ভালো কাজ করেছেন, যারা অলরেডি আপনারা জানেন যে হিনারফে সুইজারল্যান্ডের ডাক্তার এবং আরেকজন হচ্ছেন অস্ট্রেলিয়ান ডাক্তার ডক্টর জর্জ ডিমিট্রিয়াস।
উনি বোনি হোসেন রেপার্টরির সেকেন্ড ভার্সন তৈরি করছেন উনি গবেষণা করে, থেরাপিউটিক পকেট বুক 2। তো এইটা তারা তাদের মতে হচ্ছে যে সিমটমটা পরে আসবে সেই সিমটমটাকে আমি হেরিং গাইডিং সিমটম অনুযায়ী আগে বিবেচনায় যদি নেই, তাহলে এই পরের সিমটমটাকে যে মডালিটি কভার করবে সেটাকে যদি গুরুত্ব দিই, তাহলে এই সমস্যাটা ওভারকাম করা যায়। আর কেন্ট এই জিনিসটাকে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে যদি কোনো রোগীর 2 বা ততোধিক জায়গায় যদি একই ধরনের সিমটম হয়, তাহলে সেটাকে আমি জেনারেলাইজ করব। ঠিক আছে, এভাবেও সেটা সমাধান করছেন। তো এগুলো খুব কম ক্ষেত্রে হয়, এজন্যই বলা হয়েছে 100% কিছুই না। সাউন্ড একটু বন্ধ রাখেন, কারোর জন্য সাউন্ড হচ্ছে আনমিউট হয়ে গেছে। আচ্ছা, in Boning Ocean's repertory, Agassiz was given the highest evaluation for the left side. আচ্ছা, one does not have to go to the Mathematica to see if a particular symptom occurred in the left side. হ্যাঁ, তাহলে কি হচ্ছে, বোনিং ওশেন রেপার্টরি লেগেসিস বাম পাশে বেশি জোরালো ভাবে দেওয়া হয়েছে, সুতরাং এই জিনিসটা আপনি ম্যাথমেটিকাতে খুঁজে আপনি পাবেন না। হ্যাঁ, বোনিং ওশেন রেপার্টরি ম্যাথমেটিকাতে মনে করেন কোন সিমটম লেগেসিসের অ্যাবডোমেন চ্যাপ্টারে পড়তেছেন, ওখানে যে আপনি হয়তো পাচ্ছেন না যে বাম পাশে দিচ্ছে। ঠিক আছে, তো এই জন্য ওভারঅল ইমপ্রেশনটা হচ্ছে উনি দিয়ে রাখছেন সাইড লেফট লেগেসিস, কিন্তু পার্টিকুলার রিজিয়নে সেটা লেফট সাইডে নাও হতে পারে, সেটা রাইটও হতে পারে। তো এই জন্য কিন্তু ওভারঅলটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা ম্যান এজ এ হোলটা কিন্তু গুরুত্বপূর্ণ, নট পার্টিকুলার সিমটম, এটা আমরা জানি। ঠিক আছে, এই জন্য জেনারেলাইজেশন করলে মানুষটাকে নেওয়া হয়, মানে এজ এ ম্যান এজ এ হোল, মানে টোটাল মানুষের সিমটম, পার্টিকুলার এরিয়া রিজনে না, আঙ্গুলের মাথার সিমটম না বা কোণের সিমটম না, টোটাল ভিতরের সিমটমটা নেওয়া হয়। ভিতরের সিমটম মানে কি, ওই 4টা সিস্টেমের সিমটম, ভাইটাল ফোর্সের সিমটম, কোন পাশে ভাইটাল ফোর্সটা সিমটম থ্রো করছে, লেফট সাইডে যত সিমটম দিচ্ছে সব লেফট সাইডে সে বেশি দেওয়া ছুড়ে মারছে রোগীর মধ্যে বা ইসের মধ্যে, রোগীর মধ্যে। আচ্ছা, তো অ্যানালজিটা আমরা মোটামুটি বুঝলাম, তাই না? অ্যানালজি নিয়ে কোনো প্রশ্ন থাকলে ক্লিয়ার করি, পরেরটায় যাব। আমরা প্রথম ক্লাস কতক্ষণ হয়ে গেল, আপনারা বোরিং হয়ে যাচ্ছেন, কটা বাজে? জি স্যার, কতক্ষণ করাবেন স্যার? 2 ঘন্টা হয়ে গেছে। বাজে কটা? 11টা পার হয়ে 11:15। আচ্ছা, তাহলে আমরা কনসেপ্ট অফ কনকমিটেন্ট পর্যন্ত থাকি আজকে। হ্যাঁ, অ্যানালজি পর্যন্ত বুঝলাম, কারণ একদিনে বেশি বললে পরে মাথায় যাবে না, কারণ আমরা এই বোরিং ওশেন রেপার্টরিটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর বাই দিস টাইম আপনারা আমরা এই বইটা হয়তো কাল নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো, নেক্সট ক্লাসটা মেবি বৃহস্পতিবার হতে পারে। তো আপনি সংগ্রহ করে নিন, আর ওই যুগল কিশোরের বইটা মঙ্গলবারে আসবে আমাদের হাতে, আমরা পাবো। আপনারা নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাই দিন। আর এই কোর্সের যে বইগুলো আছে সবগুলো সংগ্রহ করে নিন, যেখান থেকেই পারেন সংগ্রহ করে নিন। হ্যাঁ, আর সফটওয়্যার আপনাদের কাছে। স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছি। শিওর স্যার, এই বোনিং ওশেনের রেপার্টরি বইটা কি এইচডি হোমিও সদনে পাওয়া যাবে? জি, আছে আমাদের কাছে। এটা আচ্ছা, এটা ওখান থেকে কালেকশন করেন। ওটা কি কোনো বাংলা অনুবাদ আছে না ইংলিশ? না, এটা বাংলা নেই, ওটা অরিজিনাল বইটাই কপি করা আছে। বাংলা লাগবে না, আমার মনে হয় বাংলা দরকার নেই, কারণ আপনি রেপার্টরি বাংলা কিভাবে করবেন? আপনার ডান পাশ বাম পাশ কি বাংলা করবেন? হ্যাঁ, সেন্সেশন বার্নিং, এটা আপনি কি বাংলা করবেন? আপনার ওই বাংলা করে তো আপনি আবার রেপার্টরি তো আবার ঘুরে আবার তো ইংলিশে তো আসতে হবে, কম্পিউটার যখন ইউজ না, করবেন। কেন্টের একটা রেপার্টরি রিসেন্টলি কিনলাম, ওটাতে ইংরেজির পাশাপাশি কিছু কিছু বাংলা অনুবাদও করা আছে, মেইনলি ইংরেজিতেই কিছু কিছু বাংলাও আছে। না জানি, এরকম ওইটা জানি, এখন পর্যন্ত এরকম যাক, করা লাগবে নেই। না, অসুবিধা হবে না। তবে কোন রেপার্টরি জানার জন্য জিজ্ঞেস করলাম। জি, কোন রুব্রিক না বুঝলে তো আমরা আছি ইনশাআল্লাহ। আপনি যখন কোন রুব্রিক বুঝবেন না মিনিং, সেটা তো আমরা বলে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। গ্রুপটা তো করাই হচ্ছে এই কারণে, যদি কোন রুব্রিক না। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, জেনারেলাইজড জিনিসটা বুঝতে পারলাম স্যার, বিভিন্ন প্রুভাররা যে সবার গুলো এক হয়েছে, এটা জেনারেলাইজড লক্ষণ হিসেবে নেওয়া হয়েছে স্যার। আর স্যার, পিকুলিয়ার রিয়ার সিমটমটা এটা কোনটা স্যার? পিকুলিয়ার মানে হচ্ছে অদ্ভুত সিমটম, বৈশিষ্ট্যপূর্ণ সিমটম। সাপোজ যে কয়েকটা উদাহরণ দিলাম না, যে রোগী পেশাব করে দাঁড়ানোর পরে মাথা ঘুরায়, অন্য সময় হয় না, এটা একটা পিকুলিয়ার সিমটম। আবার কোন টাইমের একটা বিষয়, সকালবেলায় তার সিমটম বাড়ে, সারাদিন অন্য সময় হয় না, এটা একটা পিকুলিয়ার সিমটম বা টাইম মডালিটি। সব প্রুভারদের ক্ষেত্রে পাওয়া গেছে স্যার, তো জেনারেলাইজড গেল নাকি সেই জন্য স্যার? না, সব প্রুভারদের এটা আসে নাই, সব প্রুভারদের আসে নাই, কিন্তু সব প্রুভারদের আসবে সেটা না। আর আপনি যেটা বলছেন জেনারেলাইজ, সব প্রুভারদের আসলে জেনারেলাইজ, সেটা কথাটা কিন্তু সেরকম না। মানে অনেকগুলো প্রুভার সিমটম করে একটা প্যাটার্নটা হচ্ছে জেনারেলাইজড প্যাটার্ন। প্যাটার্ন মানে
লেফট সাইডে প্রবণতাটা দেখা গেছে, এটা হচ্ছে জেনারেলাইজড। সেই একটা ম্যাক্সিমাম আসলে আমরা জেনারেলাইজড নিচ্ছি স্যার। ম্যাক্সিমাম না, একটা প্রুভার মনে করেন মাথা ব্যথা বাম পাশে বসছে, আরেকটা প্রুভার পেট ব্যথা বাম পাশে বসছে, আরেকটা প্রুভার হাত ব্যথা বা শোল্ডার পেইন বাম পাশে বসছে, আরেকটা প্রুভার হাঁটু ব্যথা বাম পাশে বসছে, আরেকটা প্রুভার টেস্টিসে ব্যথা বাম পাশে বসছে, অথবা ক্লিনিক্যালি ভেরিফাই বাম পাশে সিমটম গুলো আসছে। তাহলে লোকেশন চেঞ্জ হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম প্যাটার্নটা দেখা যাচ্ছে যে তার লেফট সাইডেড। এটা বলা হচ্ছে লেফট সাইডেড প্রিপন্ডারেন্স বা প্রবণতা, এটা হচ্ছে জেনারেলাইজ। আবার মানে জেনারেলাইজ করা হয়েছে যে বাম পাশে তার বৃদ্ধি, মানে ওই বাম পাশে তার প্রবণতাটা আছে প্রকাশ করার সিমটমে। হ্যাঁ, এইটা লোকেশনটা কিন্তু জেনারেলাইজ। পিকুলিয়ার মানে অদ্ভুত, পিকুলিয়ার মানে অদ্ভুত, মানে কিছু প্রুভার দিবে, সব প্রুভার কিন্তু পিকুলিয়ার দিবে না। হ্যাঁ, কিছু প্রুভার দিচ্ছে, কিন্তু এটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ সিমটম, এবং ওই মেডিসিনটা সেটা তৈরি করছে। বৈশিষ্ট্যপূর্ণ হইতে গেলে কিন্তু অনেকগুলো সিমটম যোগ করলে বৈশিষ্ট্যপূর্ণ হয়। আপনি দেখেন যে কোনো একটা সিমটমের অনেকগুলো লেজ লাগালে কিন্তু এটা বৈশিষ্ট্যপূর্ণ হবে। সকালে পারে, মাথা দাঁড়ালে পারে, কোনো কিছু ই করলে, যেমন একটা সিমটম আছে থুজার। আমি একটা রোগীকে দিয়ে খুব র্যাপিড রেজাল্ট পেয়েছি, কি একটা প্যাথোলজি ছিল এক্সাক্ট মনে নেই। সেটা হচ্ছে সে যখন টয়লেটে যায় পায়খানা করতে বসে, মানে কমোডে যেভাবে, লো কমোডে যেভাবে বসে, যখনই বসে মাথা নিচু করে তখনই তার নাক দিয়ে পানি পড়ে। ইন্টারেস্টিং না? টয়লেট করতে গেছে, বসে মাথা নিচু করছে, তখনই নাক দিয়ে পানি পায়। তখন আমি চিন্তা করলাম যে এটা আসলে ঘটনাটা কি তার অন্য কোনো আছে কিনা ভেরিফাই করি। তাহলে আমি বললাম যে আপনি যখন এমনি বসেন একইভাবে মাথা নিচে করেন তখন হয় না? হয় না। বা দিনের অন্য কোনো সময় হয় না। তার খালি ওই ওই সময় হয়, এবং ওই টয়লেট করার সময় হয়, পায়খানা করার সময় হয়, পেশাব করার সময় হয় না। পায়খানা করার সময় যখন চাপটা দেয়, পায়খানা হয়, তখন তার নাক দিয়ে পানি পড়ে। তখন আপনি সিমটম দেখেন পরাইজাস স্টুল ডিউরিং, আপনি রুব্রিক খুঁজে দেখেন রেপার্টরিতে, দেখবেন থুজাস। থুজা আমি দিয়েছি, এবং তার পাইলস নাকি একটা সমস্যা ছিল, ওইটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, রাইট স্যার। তাহলে এটা হচ্ছে পিকুলিয়ার সিমটম। বুঝছেন, অনেকগুলো সিমটম মিলাতে হবে, অনেকগুলো বৈশিষ্ট্য দিতে হবে, এটা হচ্ছে পিকুলিয়ার সিমটম। এটা প্রুভারদের কাছ থেকে আসতে পারে, ক্লিনিক্যাল প্রুভিং আসতে পারে, মানে স্যার আরেকটা লাস্ট ল্যাকিসিস সংক্রান্ত বললেন স্যার, লেফট সাইডে এটা ভালো কাজ করে এবং ওয়ার্স হওয়াতে ল্যাকিসিস দেওয়া চলে গেছে। তাহলে লাস্টে কি স্যার আমাদের যে রেপার্টরিটা হচ্ছে, লাস্টে কি ক্লিনিক্যাল দিয়ে আমরা বেশি গুরুত্ব দিব? না, আমরা ক্লিনিক্যালের কথা তো এখানে বলি না। ক্লিনিক্যালি তো কোনো ইস্যুই পাচ্ছেন না যে র্যাট ভালো হচ্ছে। আপনি বোর্ডিং অ্যানালজি দিয়ে বলতে স্যার, ক্লিনিক্যালে ডান পাশে বাম পাশে কোনো র্যাট ভালো করতে পারে না, ল্যাকিসিসে লেখা নাই, কোনো জার্নালেও লেখা নাই, ম্যাট্রিমেডিকাতেও লেখা নাই, বা কোনো ইস্যুও লেখা নাই। কিন্তু বাম পাশের আচিল ল্যাকিসিসে ভালো হয়েছে। কারণ কি, রোগীটার প্রবণতা ছিল বাম পাশ, আর সাথে ল্যাকিসিসে অন্যান্য সিমটম ম্যাচিং হয়েছে। সুতরাং শুধু যদি আমি র্যাট বাম পাশ দিতাম, তাহলে কিন্তু আমি ল্যাকিসিসকে খুঁজে পাইতাম না। আমি শুধু বাম পাশ দেওয়ার কারণে পাইছি। বুঝতে পারছেন? স্যার ভাই এটা কি ম্যাক্সিমাম প্রবণতা? এটা বোর্ডিং অ্যানালজি। হ্যাঁ, এটা কি ম্যাক্সিমাম প্রবণতা যে প্রুভারদের মধ্যে বেশি পাওয়া যাচ্ছে, ওটার উপর ডিপেন্ড করেই আমরা মানে নট অনলি প্রুভার, এটা প্রুভারও হইতে পারে, এটা ক্লিনিক্যালি রোগীর মধ্যেও হইতে পারে, কিন্তু মানে একটা দুইটা আনকমন জিনিস যেটা রাইট সাইডে দেখা দিচ্ছে, এরপরও উনি ম্যাক্সিমাম প্রবণতা একদিকে পাচ্ছেন বলেই ম্যাক্সিমাম প্রুভারদের মধ্যে এটা জাস্ট উনি এটা অ্যাপ্লাই করার পর এটাকে জেনারেলাইজ করছেন যে বাম দিকে এই মেডিসিনের সিমটম গুলো বাম দিকে বেশি প্রকাশ পায়, এবং এটা গ্রেড দেওয়া হয়েছে। এই জন্যই গ্রেড দেওয়া হয়েছে। বেশি প্রুভাররা পেলে, বেশি ভেরিফাই হলে গ্রেড 5, একটু কম প্রুভার পেলে, কম ভেরিফাই হলে গ্রেড 4, আরো কম পেলে গ্রেড 3। হ্যাঁ, প্রুভিং পায় না, কিন্তু কিছু ক্লিনিক্যাল ভেরিফাই পাইছে গ্রেড 2, একদম কদাচিৎ পাইছে গ্রেড 1। এটা ভাই লেকেসিস এর ক্ষেত্রে ওয়াটের যে ইয়েটা ছিল, এটা জাস্ট একটা দুটো এক্সেপশন ছিল, তারপর উনি এটা দিয়ে এটার উপকার পেলেন, এটাই আর কি। মানে এই জন্য উনি এটাকে না, ওনার অন্যান্য সিমটমও দিয়েছে। র্যাট মানে একটা এক্সাম্পল, শুধু র্যাটের জন্য তো দেয় না। আপনার এই আচিল তো না, তার টোটালিটি অফ সিমটম তো করেছি, তার হয়তো অন্যান্য সিমটমও ছিল। সবগুলো নেওয়ার পরে এই রুব্রিকের কথা বলছে, এই রুব্রিকটা হচ্ছে বাম পাশে নিয়েছে। যদি সার্চ দিত রুব্রিকে র্যাট রাইট সাইড, লেফট সাইড, তাহলে কিন্তু পাইতো না, কোনো রেপার্টরি কিন্তু এটা দিত না যে লেকেসিস। হ্যাঁ, তখন উনি এটাকে গ্রসলি দিতে হয়েছে, কারণ রোগীর প্রবণতা গুলো দেখছে, অন্যান্য সিমটম গুলো দেখছে বাম পাশে। হ্যাঁ, এই জন্য সে শুধু রেপার্টরি, আমরা আপনাদের কনফিউশন গুলো হচ্ছে কেন, কারণ আমরা রেপার্টরির ভিতরে ঢুকি নাই। যখন আমরা রেপার্টরির ভিতরে ঢুকবো, তখন কিন্তু আমরা দেখবেন যে কিভাবে সাজানো আছে জিনিসগুলো, তখন কিন্তু এই কোশ্চেন গুলো থাকবে না, ইজি হয়ে যাবে। মানে তখন এই জন্য নিচে লেফট সাইড। থ্যাংক ইউ স্যার। আর স্যার রেপার্টরি সফটওয়্যার সংক্রান্ত স্যার আপনার একটা অ্যাড দেখি স্যার, জুম সফটওয়্যারটা, এটা সংক্রান্ত একটু কিছু বলবেন স্যার।
এটা জমিও, হোম পেজ জমিও আজকেও একজন ভাই নিয়েছেন, আপনাদের সাথে আছেন অলরেডি। আপনার ইসে অ্যাক্টিভেট হয়েছে ইসে কামরুল সাহেব? না স্যার, হয়নি স্যার, কিটা প্রবলেম করতেছে। কি প্রবলেম করে তোমাকে জানান নাই তো? আচ্ছা ঠিক আছে, এটা কালকে সকালে অ্যাক্টিভেট আপনাকে টিম ভিউয়ার বা ইসে দেখে কোথায় সমস্যা হচ্ছে বা স্ক্রিনশট দিন সেটআপে কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, এটা দেখে স্যার দেবেন। এখন এটার স্যার এখন যে আর, নতুন ভার্সনের ভার্সন হচ্ছে ইলেকট্রন ভার্সন। এখন ইলেকট্রন ভার্সন চলে, এটা আপনার সুবিধা আছে অনেকগুলো। এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস আপডেট হচ্ছে এবং এটার আপডেট গুলো অটোমেটিক্যালি নেট চালু থাকলে চলে আসে। মানে আমরা যেভাবে আপডেট গুলো অন্যান্য সফটওয়্যারে নেই, এরকম ওয়াইফাই বা নেট চালু থাকলে আপনার যদি কোনো আপডেট ওরা দেয় সেটা। আর এখানে কমপ্লিট রেপার্টরি 2021 পর্যন্ত আছে। তো এটা বনি হোসেন প্রিন্সিপালের উপরে তৈরি করা কমপ্লিট রেপার্টরি, আর কেন্টের স্ট্রাকচার ফলো করা। তো এই আর কি। আর অন্যান্য অনেক রেপার্টরি আছে, মার্ফি আছে, কমপ্লিট আছে, আর বেসিক যে রেপার্টরি সবগুলোই আছে। এছাড়া আরো অন্যান্য এই কদিনের মধ্যে একটা কোভিড রেপার্টরি, করোনা ভাইরাসের পরে কোভিড রেপার্টরি নিয়ে একটা রেপার্টরি আসবে। এগুলো স্পেশাল রেপার্টরি, এগুলা আসতেছে। এবং অন্যান্য যে বিষয়গুলো, প্রচুর ম্যাথমেটিকা, প্রচুর জার্নাল, প্রচুর বই, প্রচুর প্রত্যেকটা মেডিসিনের ডিটেইলস আলোচনা, অনেকগুলো বিষয় আছে। তো এগুলো আমরা যখন করবো, যখন রেপার্টরিতে ঢুকবো, তখন তো আমি সফটওয়্যার থেকে দেখাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আসলে সমস্যা। এটা কি স্যার আপনার কাছে এখন সিস্টেম আছে স্যার? যেমন ইন্ডিয়া যে কথা বলেছিলাম, স্যার বললো যে একটা ডাবল কপি দিবে, একটা আমি কম্পিউটার ব্যবহার করতে পারবো আর একটা মোবাইলে সফটওয়্যারও ব্যবহার করতে পারবো, মানে একটা ফ্রি হিসাবে দিবে। না, মোবাইলেরটা তো আলাদা, মোবাইলেরটা তো আমাদের মানে হোমপ্যাড এখন ফায়ারফ্লাই। কিনলে মানে এটার সাথে কিনলে একটা ফ্রি দিবে কি স্যার বলছিল তারা? এটা না, আমাদের এখন ওই অফারটা নাই। আমাদের যে অফারটা আছে এটা আমার ইন্ডিয়াতে নাই। আমাদের এই অফারটা হচ্ছে যে ইনস্টলমেন্ট, 9টা ইনস্টলমেন্টে নিতে পারতেছেন, এটা অনেক ইজি। আর আরেকটা হচ্ছে যে একবারে যদি কেউ পেমেন্ট করে তার 5000 টাকা লেস। এটা এই দুটো অফার আছে। ইন্ডিয়াও স্যার মানে ইয়াতে দেয় স্যার, 9 মান্থ ইয়াতো ইন্ডিয়ার কথা হয়েছিল স্যার, 9 মান্থ ইনস্টলমেন্ট। সমস্যা নেই, আপনার যেখান থেকে সুবিধা আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার কাছ এখান থেকে থেকে নিতে হবে। আমি ফেসিলিটি আছে কিনা? সফটওয়্যার বিজ্ঞাপন করছি না আমি, মানে এটা আপনার হোমপেজ নিতে পারেন, রাডার নিতে পারেন, রাজন সংকলনে ভাইটাল কোয়েস্ট নিতে পারেন, হোয়াটএভার ইট ইজ। মেন কথা আমাদের শিখতে হবে। হোমপেজটা দামের মধ্যে অনেক কম, অনেক কম দাম কম্পারেটিভলি। রাডার যেমন 1,40,000 টাকা, ভাইটাল কোয়েস্ট 1,85,000 টাকা, এটা মাত্র 52,000 টাকা। কিন্তু ফাংশন তো আমার খারাপ না, ভালো। এই আর কি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি জি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা অ্যানালজি পর্যন্ত বুঝলাম। নেক্সট ক্লাসে আমি মেবি বৃহস্পতিবার হবে, যদি না অন্য কোনো কিছু না হয়। তো আপনারা এর মধ্যে একটু স্টাডি করেন, আর বাই দিস টাইম এই বইগুলো সংগ্রহ করে নেন। আরো কিছু বই আছে, আমি আপনাদের সবার কাছে, আমাদের লিস্টটা না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি সবাই একটু মেসেজ করেন। আমি আমাদের আপডেট লিস্টটা মঙ্গলবারে আরেকটা আপডেট হবে, মঙ্গলবারে আমাদের কয়েকটা বই অ্যাড হবে, ওই বইগুলো সহ পেয়ে যাবেন। যেমন আজকে যে বইটা পড়ালাম যুগল কিশোর, এই বইটাও ইচ অ্যান্ড এভরি পার্সনে থাকা দরকার। মানে এখানে খুব সুন্দর করে ডিটেলস লিখছেন। আমি যে স্লাইডগুলো তৈরি করছি ম্যাক্সিমাম ওই যুগল কিশোরের বই থেকে নেওয়া, ওইটা একটু পড়বেন। আর এই আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ অনেক রাত হয়ে গেল, সবাই ভালো থাকেন। ভিডিওগুলো আপলোড হয়ে যাবে, আমি ড্রাইভ লিংক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। জি, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।